নমস্কার। ডাকবাংলা.com-এর পাতায় আমার দূরপাল্লায় আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই যে দূরপাল্লার একটি মাত্র পর্ব মাত্র প্রকাশিত হয়েছে, কিন্তু তাতেই আপনাদের যে পরিমাণ উৎসাহ, প্রশ্রয়, ভালোবাসা, প্রশংসা পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে দূরপাল্লা শুরু করবার সিদ্ধান্তটা খুব একটা ভুল বোধহয় হয়নি। কেননা বেড়ানোর গল্প ভাগ করে নিতে আমরা অন্তত বাঙালিরা চিরকালই ভালোবাসি এবং বেড়াতেও ভালোবাসি। তো এই বেড়ানো যে এতদিনকার জমে থাকা বেড়ানোর ছবি আর গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আর আপনারাও কোথাও সেটা উপভোগ করছেন, এইটা জেনে আমার ভারী আনন্দ হয়েছে। এবং আমি ডাকবাংলা.com-কেও ধন্যবাদ জানাই যে তারা এমন একটি মঞ্চ আমাকে খুলে দিয়েছেন যেখানে আমি আমার বেড়ানোর অভিজ্ঞতা, আমার সমস্ত সঞ্চয় আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। আজকে যে কথা বলবো, নিজের যে অভিজ্ঞতার কথা বলবো, সেখানে যাওয়ার আগে আরেকটু অতীতে ঘুরে আসি চলুন। সময়টা ওই 5-এর দশকের মাঝামাঝি। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট ধরে হাঁটছেন চার্লস সাহেব। চার্লস সাহেব কিন্তু ইংরেজ নন, তার বাসভূমি ইংল্যান্ড নয়, লন্ডনে গেছেন কোনো একটা কাজে। অক্সফোর্ড স্ট্রিট ধরে এক বিকেলবেলা হাঁটতে বেরিয়েছেন। এখানে বলি, আপনারা যারা লন্ডন গেছেন নিশ্চয়ই জানেন, বা যারা শুনেছেন তারাও জানেন যে অক্সফোর্ড স্ট্রিট হচ্ছে লন্ডনের প্রাচীনতম রাস্তাগুলোর একটা, এবং সেখানে পুরনো বইয়ের সমস্ত দোকান আছে। এক কথায় বলতে গেলে আমাদের যেমন কলেজ স্ট্রিট, পুরনো বইয়ের খোঁজ নিতে আমরা ঢুমারি কলেজ স্ট্রিটে বই পাড়ায়, লন্ডনের সুপরিচিত প্রাচীন বই পাড়া হলো অক্সফোর্ড স্ট্রিট। তো সেই অক্সফোর্ড স্ট্রিটে ঢু মারছেন, বিকেলবেলা হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা দোকানে ঢুকলেন তিনি এমনি কৌতূহলে, যে দেখি কেমন বইপত্র আছে। একটা বই হাতে নিয়ে তার চোখ আটকে গেল। পুরনো বইয়ের দোকানে খুব সস্তা দরেই সেই বই বিক্রি হচ্ছে। বইটা নেড়ে চেড়ে মুহূর্ত মাত্র তিনি ব্যয় করলেন না এই সিদ্ধান্ত নিতে যে বইটা তাকে কিনতেই হবে। সেই সময় 5-এর দশকের মাঝামাঝি 1 পাউন্ডের বিনিময়ে তিনি সেই বইটি কেনেন। কিনে খুব তৃপ্ত হয়ে অক্সফোর্ড স্ট্রিটের সেই পুরনো বইয়ের দোকান থেকে বেরিয়ে আবার হাঁটা লাগান। কয়েকদিন পরেই নিজের দেশে ফিরতে হবে তাকে। এইখান অবধি আমাদের পূর্বকথন। এবার চলে আসি আমাদের অভিজ্ঞতায়। 2017 সালের সেপ্টেম্বর আমরা গিয়েছি অস্ট্রেলিয়ায়। আমাদের প্রথমবার অস্ট্রেলিয়া ভ্রমণ। অস্ট্রেলিয়ায় আমরা কবিতা পড়তে গেছি, অনুষ্ঠান করতে গেছি, 4টে শহরে ঘোরা, সেখানে নানান অভিজ্ঞতা হয়েছে। সত্যি কথা বলতে কি, অস্ট্রেলিয়ায় প্রায় 1 মাস আমরা ছিলাম। 4টে শহরে 4 রকমের অপূর্ব আতিথেয়তা পেয়েছি। শ্রীমন্তদা গার্গীর বাড়িতে ছিলাম সিডনিতে, সেখান থেকে মেলবোর্নে শর্মিতাদির বাড়িতে, সেখান থেকে ক্যানবেরায় সিদ্ধার্থবাবুদের বাড়িতে, এবং শেষমেশ পার্থে সুপর্ণা এবং সুবীরদার বাড়িতে আমাদের ঠাঁই হয়েছিল। এছাড়া অনুষ্ঠান তো হয়েই ছিল, দারুণ কেটেছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে অস্ট্রেলিয়ার পুরো গল্পটাই বলতে বলতে যাব। সিডনিতে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। যদি একটু একটু করে বলি তাহলে প্রথমেই যেখানে মানুষ যেতে চান আমরা তার ভিতরে ঘুরেছি এবং বাইরেও প্রচুর সময় কাটিয়েছি। সিডনি অপেরা হাউস, সেই অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করে দিয়েছে। আমাদের আরেক পরিবার তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ায়, সেটা বলে রাখি, না বললে ভারী অন্যায় হবে। তারা অনুশ্রীদি আর তীর্থঙ্করদা, এই দুজন অপূর্ব মানুষ গোটা অস্ট্রেলিয়া সফর জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। এবং অনুশ্রীদির বড় ছেলে বালার্কো, সে আমাদের দুদিনেই আমাদের ভারী বন্ধু হয়ে উঠেছিল। তো বালার্কো এবং তনয়ের সঙ্গে আমার মনে আছে তনয় আরেকজন যুবক, ভারী সাহিত্য মনস্ক একজন খুব উৎসাহী ছেলে। তাদের সঙ্গে আমরা প্রায় সারা রাত জ্যাজ শুনেছি। অস্ট্রেলিয়া আপনারা জানেন যে গান বাজনারও চমৎকার জায়গা। আমরা দ্য রক বলে ওদের একটা জায়গা আছে, সেখানে সারা দিনভর ঘুরে সারা রাত জ্যাজ শুনেছি। তো এইভাবে আমাদের সিডনি কেটেছে। মেলবোর্নে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। অবশ্যই সমস্ত দর্শনীয় বিষয় দেখেছি, পুরনো ট্রাম চড়েছি, মেলবোর্নের চিনেপাড়া, সেখানে ঘুরে বেরিয়েছি, খাওয়া দাওয়া করেছি। আমি আর দুর্বা আমরা দুজনেই গেছিলাম। ক্যানবেরায় খুব সুন্দর সময় কাটিয়েছি। ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী, কিন্তু আমি এত শুনশান রাজধানী কখনো দেখিনি। রাজধানী বলতেই আমাদের মনে পড়ে নয় দিল্লি, নয় রোম, নয়তো ওয়াশিংটন ডিসি,
এবং যেখানে সেই রাজধানীর রাজকীয়তা আছে। ক্যানবেরা সেই তুলনায় খুব নির্জন নিরালা একটি জায়গা, একেবারেই কাজের শহর, কিন্তু সেখানে আমরা জাদুঘরে গিয়েছিলাম। ক্যানবেরায় আমরা একই সঙ্গে মনে এবং অ্যান্ডি ওয়ারহোলের কাজ দেখতে পেয়েছি। সম্ভবত আমার যদ্দূর মনে পড়ছে মার্ক রথকোরও কাজ ছিল। আমার যেহেতু একটা নেশা যে দেশেই যাই একবার জাদুঘরে না ঢুকলে হয় না, তাই সেখানেও গেছিলাম। আলাপ হয়েছিল ছন্দশীদির সঙ্গে। ছন্দশী বন্দ্যোপাধ্যায় বাংলা গদ্যকার, তার গদ্যের আমি অনুরাগী। তিনি আর প্রতীশদা, তারা দীর্ঘদিনের দম্পতি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন নিবাসী। তারা আমাদের অনেকখানি সঙ্গ দিয়েছেন। এখান থেকে আমরা যখন যাচ্ছি ক্যানবেরার পথে, দুটো জায়গা, তার গল্প আমি আলাদা করে বলবো। এক হচ্ছে বড়াল গেছিলাম আমরা, অনুশ্রীদিরা আমাদের বড়াল নিয়ে গেছিলেন, যেটা পৃথিবী বিখ্যাত। সারা পৃথিবীর ক্রীড়ামোদী মানুষ সেখানে আসেন, কেননা ডন ব্র্যাডম্যান সেখানে থাকতেন। তার স্মৃতি উদ্ধূষিত সেই পাড়া, সেখানে আমরা একটা গোটা দিন কাটিয়েছি। সেই অভিজ্ঞতা বলার জন্য একটা আলাদা দূরপাল্লার পর্ব লাগবে। আরও একটা অভিজ্ঞতা বলবো পরে কোনো দিন, সেটা হচ্ছে যে গার্গী আর শ্রীমন্তদা আমাদের একটা ছুটি উপহার দিয়েছিলেন বিশ্ববিখ্যাত কেইনসে, যেখানে লোকে স্কুবা ডাইভ করে কোরাল রিফস দেখার জন্য, এবং তার পার্শ্ববর্তী কুরান্ডা ফরেস্ট, যার তুলনাহীন চিরহরিত শোভা আমাদের মুগ্ধ করেছিল। কিন্তু এইসব এক জায়গায় নিয়ে আসবো না, কারণ এক জায়গায় বললে অভিজ্ঞতা তাড়াতাড়ি খরচ হয়ে যাবে, আর যে গল্প বলার জন্য আজকের দূরপাল্লা সেটা ছোট হয়ে যাবে, সেটা আমি চাই না। এইবারে বলি, পার্থ ছিল আমাদের শেষ স্টেশন। সেখানে অনুষ্ঠান হয়ে গিয়েছে, আমরা রয়েছি পার্থ নিবাসী সুপর্ণা আর সুবীরদার বাড়িতে। তারা দারুণ এক দম্পতি, তাদের ছেলে সৌনক আমাদের বন্ধু হয়ে উঠেছে। আর সৌনককে আমার আরও ভালো লেগে গেল, কারণ সৌনকেরও আমার মতোই কফির নেশা। তো সে রোজ সকালে আমাকে নিজে হাতে কফি বানিয়ে খাওয়াতো। এছাড়া পার্থের সুন্দর একটা বন্দরের ধারে একটা ক্যাফে ছিল, আমার মনে আছে। সৌনক আমাদের সন্ধেবেলাগুলো নিয়ে যেত, সেখানে আমি এক পেয়ালা করে কফি খেতাম, দুর্বাও চা খেত, আমরা আড্ডা দিতাম, জলের ধারে ঘুরে বেড়াতাম। এইবারে পার্থ থেকে যখন ফিরে আসবো, আমাকে সৌনক বলল যে, শোনো, রোজই তো আমরা আড্ডা দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আজকে আমার জ্যাঠা জেঠির বাড়িতে তোমাদের নিয়ে যাব, উনি খুব করে চাইছেন তুমি একবার চলো। তো আমাদেরও ভাল লাগে, আমরা যখন বিদেশ বিভুঁইয়ে যাই অনুষ্ঠানের বাইরে, সেখানকার বাঙালি যারা প্রবাসী বাঙালি, তাদের সঙ্গে দেখা করতে, তাদের অভিজ্ঞতা শুনতে। কেননা আমাদের জীবন থেকে তাদের জীবন একেবারে আলাদা। তারা বাংলা ভাষাভাষী, তারা বাংলার জন্য নিবেদিত প্রাণ, কিন্তু বহুদিন যারা ভূমি থেকে দূরে আছেন, তাদের অভিজ্ঞতা একেবারে অন্যরকম হয়। তো আমরা চলে গেলাম সমীর বাবুর বাড়িতে। সমীর চট্টোপাধ্যায়, তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, 4 দশকেরও বেশি সময় তিনি অস্ট্রেলিয়া নিবাসী, পার্থে থাকেন। তো প্রৌঢ় সেই দম্পতি আমাদের অসামান্য আপ্যায়ন করলেন। সেখানে ভুরিভোজ হলো সন্ধেবেলা, রীতিমতো এমন ভুরিভোজ হলো যে রাতে প্রায় খেতে পারবো না। এবার যখন উঠবো করছি, সমীরবাবু বললেন, দাঁড়ান, আপনাদের একটা জিনিস দেখাই, সবাইকে দেখাতে পারি না, আপনাদের দেখাতে পারলে আমার ভালো লাগবে, কেননা আপনারা হয়তো জিনিসটার মূল্য বুঝবেন। বলে তিনি রীতিমতো তালা খুললেন আলমারির, প্রায় সিন্দুক থেকে একটি বই বার করে এনে রাখলেন। দেখে বোঝা যাচ্ছে পুরনো বই, কিন্তু খুব যত্নে রাখা। গাঢ় নীল মলাট, কাপড়ের মলাট, তাতে সোনালি কালি দিয়ে আঁকা এবং লেখা দ্য ক্রিসেন্ট মুন বাই রবীন্দ্রনাথ ট্যাগোর। এবার আমরা সবাই জানি যে এই বইটির মূল্য আমাদের কাছে কী। 1913-তে রবীন্দ্রনাথ নোবেল পান। 1914-র এই বইটি তাঁর সংগ্রহে আছে। 1914 সালে ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি, বিশ্ববিখ্যাত ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি, রবীন্দ্রনাথেরই অনুবাদে দ্য ক্রিসেন্ট মুন প্রকাশ করেছিল। তো আমি প্রথমে বইটা ধরতে সাহস পাচ্ছি না, কেননা পুরনো বই, কোন সংস্করণ তখনও জানি না। উনি বললেন এটা প্রথম সংস্করণ। আমি তো চমকে উঠলাম, দুর্বাও গুটি গুটি পায়ে বইটার সামনে এসে দাঁড়ালো। মানে তখন সমীর বাবুদের বাড়িটাই আমাদের কাছে একটা জাদুঘরে পরিণত হয়েছে, যেখানে দ্য ক্রিসেন্ট মুনের প্রথম সংস্করণ আমাদের সামনে রাখা রয়েছে। উনি বললেন, আপনার চমকের এখনও কিছু বাকি আছে, বইটা খুলে দেখুন। বইটা খুলে দেখলাম, প্রথম পাতায় বইয়ের নাম, কবির নাম,
ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি এবং ফার্স্ট এডিশন 1914 ইত্যাদি। তারপরের পাতায় দেখছি রবীন্দ্রনাথের নিজের ইংরেজি হস্তাক্ষরে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কাব্যগ্রন্থের 94 সংখ্যক কবিতাটি হুবহু লেখা, তলায় সই করা এবং তারিখ দেওয়া 1914 5 সেপ্টেম্বর, যদি আমি ভুল না করি, ওই রকমই সময় কিছু একটা। এবং আমরা তার 100 বছরেরও বেশি বছর পরে একটা সেপ্টেম্বর মাসেই সেই বইটার সামনে, সেই হস্তাক্ষরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই বিস্ময়ে এখনও আমার বলতে গেলে গায়ে কাঁটা দিচ্ছে। এই বিস্ময়ে আমাদের অনেকগুলো মুহূর্ত কেটে গেল। আমরা একবার বইটা তুলে আমি দুর্বা পরপর দুজনে রবীন্দ্রনাথের ইংরেজি হস্তাক্ষরের ওপর হাত রাখলাম। সেই অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। এবং যে গল্পটা দিয়ে আমি এই দূরপাল্লায় প্রবেশ করলাম, সেই গল্পটা আমি তখন সমীর বাবুর কাছ থেকে শুনলাম যে চার্লস সাহেব, যেটা প্রথমেই বললাম অক্সফোর্ড স্ট্রিট থেকে 5-এর দশকের মাঝামাঝি এই বইটা খরিদ করেন, তিনি ছিলেন পার্থ নিবাসী এবং খুব আশ্চর্যভাবে ঘটনাচক্রে এই সমীর বাবুর প্রতিবেশী। সমীর বাবুকে আমরা অস্ট্রেলিয়া যাওয়ার কয়েক বছর আগে বৃদ্ধ চার্লস সাহেব একদিন সন্ধেবেলার ভোজে নিমন্ত্রণ করেন, স্যুপ এবং আহার সহযোগে তাঁদের আপ্যায়ন করেন এবং এই বইটি তিনি সমীর বাবুর হাতে তুলে দেন। কারণ তিনি বলেন যে এই বইয়ের মর্ম একজন বাঙালি সাহিত্য মনস্ক মানুষই বুঝবে। তিনি কিনেছিলেন এই বইটি অসীম আগ্রহে, কিন্তু এখন বয়স হচ্ছে, কাকে দিয়ে যাবেন সেই ভেবে সমীর বাবুর হেফাজতে বইটি রেখে যেতে চান। এই অমূল্য উপহার সমীর বাবু পান এবং আলমারিবন্দি করে রেখে দেন। খুব মাঝে সাঝে পছন্দ মতো কাউকে পেলে দেখান। এবার আমি ভাবছিলাম, আমি আর দুর্বা দুজনেই ভাবছিলাম বা আলোচনা করছিলাম যে সমাপতনের কতগুলো অংশ হলে এই ঘটনা ঘটতে পারে। চার্লস নামক একজন ভদ্রলোক, তিনি অক্সফোর্ড স্ট্রিটে হাঁটলেন সেই বিকেলবেলা, সেই দোকানটাই তার চোখে পড়ল এবং সেই দোকানে ঢুকলেও অজস্র বইয়ের মধ্যে সেই বইটি তিনি হাতে তুলে নিলেন যেখানে রবীন্দ্রনাথের হস্তাক্ষর আছে, সেটি তিনি কিনলেন। তিনি ফিরে এলেন অস্ট্রেলিয়ায় এবং এতগুলো শহর থাকতে সেই পার্থে, এবং পার্থেরও এতগুলো পাড়া থাকতে সেই পাড়ায় যেখানে সমীর বাবু বসবাস করেন, এবং বইটি তিনি তাকে দিয়ে গেলেন। এবং আমরা এত বছর পর অস্ট্রেলিয়া গিয়ে অদ্ভুতভাবে যোগাযোগ তৈরি হলো সেই সমীর বাবুদেরই সঙ্গে, যেখানে আমরা সেই বইটা দেখতে পাচ্ছি। একের পর এক ঘটনার শৃঙ্খলা সাজালে কেবল কাকতালীয় বলে, কেবল সমাপতন বলে মেনে নিতে যেন ইচ্ছে করে না। মনে হয় যেন এক অপূর্ব ষড়যন্ত্র, নিয়তির এক চমৎকার উপহার। হয়তো সমাপতনই, হয়তো ষড়যন্ত্র, জানি না, কিন্তু সে বইয়ের ছবি আজও আমার কাছে রাখা আছে। আপনারা নিশ্চয়ই আমার গল্প চলাকালীন ছবিগুলো ক্রমান্বয়ে দেখতে পেয়েছেন। এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না, এবং কখনো যদি আমরা অস্ট্রেলিয়া ফিরে যাই আবার চেষ্টা করব সমীর বাবুর বাড়িতে গিয়ে আরও একবার বইটার সামনে দাঁড়ানোর। এমন আরও অনেক অভিজ্ঞতা নিয়ে আমি আসবো দূরপাল্লার পাতায় ডাকবাংলা.com-এর এই উঠোনে। আশা করি সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সকলে।